যেহেতু উন্মুক্ত করে দিচ্ছি, তো বলবেন যে তোমরা সবাই ক্লাসটা শেয়ার করো, শেয়ার করে কমেন্টে ডান লেখো, এটা বলবেন। ঠিক আছে, পাবেন? হ্যাঁ হ্যাঁ অবশ্যই, সমস্যা। ওকে ওকে, ইউটিউবে পরে যাচ্ছেন, ফেসবুকে একটু পরে যাইতেছেন? ফেসবুকে এখনই যাচ্ছি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ ইউটিউবে ওটা সমস্যা নেই, ফেসবুকেরটা আগে ম্যাটার করে। ওকে, আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে। আমার আরও একটি লাইভ সেশন ক্লাস হচ্ছে তোমাদের বৃত্তির ওরিয়েন্টেশন ক্লাসে স্বাগত জানাচ্ছি। তোমরা অনেকেই বৃত্তির ব্যাচে অ্যাডমিশন নিয়েছো এবং আমার ক্লাসে যুক্ত হচ্ছ, তোমাদের সবাইকে তার জন্য অনেক অনেক ধন্যবাদ। সো আজকে কিন্তু তোমাদের বৃত্তির ব্যাচের ফার্স্ট ক্লাসটা আমি নিতে যাচ্ছি। সো এই ক্লাসে আমি কি করব, এই ক্লাসে যেহেতু আমি তোমাদেরকে ইংরেজি পড়াবো, সো ইংরেজির ব্যাপারে ফার্স্ট অফ অল তোমাদের সাথে একটু কথা বলবো যে আমরা আসলে কোন কোন টপিকের উপর বেস করলে আমাদের রেজাল্ট ভালো হবে। অ্যান্ড বৃত্তি যেহেতু আমাদের ম্যাক্সিমাম মানুষের টার্গেট এখানে, সো এই বৃত্তি যেহেতু আমাদের টার্গেট, সেই বৃত্তির এই টার্গেটটা কিভাবে আমরা অ্যাচিভ করতে পারি সেই ব্যাপারে আমি একটু কথা বলবো। তারপরে আমরা আজকে আমাদের একটা টপিক তোমাদের কাছে পড়াবো, সেই টপিকটার নাম হচ্ছে রাইট ফর্ম অফ ভার্বস। সেই রাইট ফর্ম অফ ভার্বসে বৃত্তিতে আসার মতো কিছু রুলস আমি তোমাদেরকে দেখাবো, অ্যান্ড সেই রুলসগুলোর কিছু এক্সারসাইজ তার পাশাপাশি তোমরা করবে। আপাতত তোমাদের বৃত্তির বিষয়ে একটু কথা বলি যে আমি অ্যাজ এ ইংলিশ টিচার হিসাবে তোমাদেরকে কী কী অফার করতে পারি অ্যান্ড কী কী টেকনিক্স ফলো করলে তোমরা বৃত্তিতে মোটামুটি ইংলিশে একটা ভালো নাম্বার পেতে পারো। সো সবার আগে আমি আমার ইন্ট্রোডাকশনটা দিতে চাচ্ছি। আমার নাম হচ্ছে মোহাম্মদ মিহিদাতুল ইসলাম। আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে অ্যাপ্লাইড লিঙ্গুইস্টিক্স অ্যান্ড ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিংয়ের উপর পড়াশোনা করেছি এবং আজকে আমি এসেছি তোমাদের বৃত্তির ওরিয়েন্টেশন ক্লাস নিয়ে, প্লাস তোমাদের বৃত্তিতে একটা ইংলিশের একটা গাইডলাইন দিতে। সো তোমরা অনেকেই ফেসবুকে যারা যারা দেখতেছো তারা আশা করি স্ক্রিনটা তোমরা দেখতে পাচ্ছ। সো এই স্ক্রিনে আমরা দেখতে পাচ্ছি তোমাদের ইংলিশের উপর 100 মার্কস এখানে দেওয়া আছে। সো যেই 100 মার্কসের মধ্যে ধন্যবাদ। সো যেই 100 মার্কসের মধ্যে, সো 100 মার্কসের মধ্যে কিন্তু আম্মা তোমাদের এই ইংলিশ এক্সামটা কিন্তু হয়ে যাবে। সো এই ইংলিশ এক্সামটার একটা মার্কস ডিস্ট্রিবিউশন আমি আগে তোমাদেরকে দেখায় নিই যে কোন কোন টপিকের উপর তোমরা মার্কসটা পাচ্ছ, কোন কোন টপিক পড়ার মাধ্যমে, প্লাস কোন কোন টপিকে তোমরা যদি একটু জোর দাও সেই ক্ষেত্রে তোমাদের বৃত্তিতে তোমরা অ্যাটলিস্ট তোমাদের গোলটা অ্যাচিভ করতে পারবা। 80+ মার্কস যদি তোমরা ইংলিশে পাও, আমি তোমাদেরকে একটা কথা বলতে পারি, অন্যান্য সাবজেক্টের কথা তো আর আমি এখন বলতে পারছি না, কিন্তু আমার সাবজেক্টের কথা আমি বলতে পারি, যদি তোমরা 80+ মার্কস এনশিওর করতে পারো ইংলিশে, কারণ ইংলিশেই কিন্তু মানুষের মার্কসটা যাবে আলটিমেটলি, বৃত্তিতে কম পাবে, ঠিক আছে? সো এই মার্কসটা যদি তোমরা একটু এনশিওর করতে পারো সেই ক্ষেত্রে তোমাদের বৃত্তিতে ট্যালেন্ট পুলে বৃত্তি পাওয়ার চান্স অনেকাংশেই কিন্তু বেড়ে যাবে। সো তোমরা যারা ফেসবুকে দেখতেছো, আমি আবারও বলতেছি তোমরা একটু শেয়ার দাও, একটু পর আমি তোমাদের সাথে আসতেছি যারা ফেসবুকে এখন দেখছো। সো এখানে ফার্স্টই আমরা ইংলিশ ফার্স্ট পেপারের অংশ পাচ্ছি, তারপর আমরা গ্রামার অংশ পাচ্ছি। সো এখানে ইংলিশ ফার্স্ট পেপার আর ইংলিশ সেকেন্ড পেপার বলতে কিছুই নাই। বৃত্তিতে তোমাদের ইংলিশ পরীক্ষা হবে, যেই পরীক্ষাটা হবে 100 মার্কের। এটার মধ্যে না ফার্স্ট পেপার আছে না সেকেন্ড পেপার আছে, ঠিক আছে? সো এখানে কিন্তু তোমাদের দুইটা মিলিয়েই কিন্তু এক্সামটা হবে। সো আমরা একটু মার্কসের ডিস্ট্রিবিউশনটা একটু দেখে নেই, সেই ক্ষেত্রে তোমাদের অনেক হেল্প হবে। সো পার্ট এ যেটা হচ্ছে রিডিং পার্ট মানে ওকে, পার্ট এ হচ্ছে আমাদের রিডিং পার্ট। এই রিডিং পার্টের মধ্যে আমরা কি করব, এই রিডিং পার্টে আমরা হচ্ছে প্যাসেজ হচ্ছে কি আমরা পড়বো এই রিডিং পার্টে। সো প্যাসেজ মানে কি, প্যাসেজ মানেই কিন্তু তোমাদের মডেল কোশ্চেন সলভ, যেটা তোমাদের ইংলিশ ফার্স্ট পেপারের একটা অংশ, যেটা তোমরা এতদিন ইংলিশ ফার্স্ট পেপারে করে আসতা। এই সেম জিনিস শুনো, বৃত্তির জন্য তোমাদের যে আহামরি আলাদা কোনো সিলেবাস আছে এরকমটা কিন্তু কিছু নাই। ইরিনা জামান, ওয়ালাইকুম আসসালাম ইরিনা জামান। সো আহামরি আলাদা অনেক বেশি পড়তে হবে এরকমও না, তোমরা এইটা এতদিন যা যা পড়ে আসছো এগুলা পড়লেই হবে, কিন্তু তোমাদের কোশ্চেনটা হবে একটু ডিফিকাল্ট, এটা হচ্ছে কথা। আপনি বলছিলেন যে তাই, আচ্ছা বাসে বসে ক্লাস করতেছি। হ্যাঁ স্যামসাং, থ্যাংক ইউ সো মাচ যে তুমি, হ্যাঁ স্যামসাংকে আমি কিন্তু বলছিলাম যে বাসে বলে। আচ্ছা সোহান এসে পড়েছ, অনেক বড়
পাংখা স্যার, আচ্ছা থ্যাংক ইউ সো মাচ হাসিবুল, যে তুমি আমার অনেক বড় পাংখা এই কারণে। সো অলরেডি দেখতেছি লাইভে অনেকেই জয়েন করতেছো, যারা যারা লাইভটা দেখতেছো তারা হচ্ছে গিয়ে আগে শেয়ার করো, লাইভটা শেয়ার করে ডান লিখে দাও। সো বৃত্তি নিয়ে আমরা যে কথাটা বলতেছি, তার মানে কি আমার এখানে প্যাসেজ আসবে, কিন্তু তোমাদের ইংলিশ ফার্স্ট পেপার অংশ থেকে প্যাসেজ কয়টা আসবে? প্যাসেজ আসবে টোটাল 3টা। একটা হচ্ছে সিন প্যাসেজ 1, সিন প্যাসেজ 2। সিন প্যাসেজ মানে হচ্ছে তোমাদের বইয়ের ভিতরে যে কন্টেন্টটা আছে না, ইংলিশ ফর টুডে বইয়ের মধ্যে অনেকগুলো লেসেন্স আছে, ইউনিটস আছে, সো তোমাদের বইয়ের ভিতর থেকেই এই জিনিসটা আসবে। সেটা হচ্ছে সিন প্যাসেজ 1, সিন প্যাসেজ 2, তার মানে 2টা প্যাসেজ কি তোমরা বইয়ের ভিতর থেকে পাবা। সো সিন প্যাসেজ 1 এর মধ্যে কি আছে? সিন প্যাসেজ 1 এর মধ্যে এমসিকিউ, ওই যে কুইজ, যে কুইজ এক্সাম তোমাদের সবাই আমি নিয়ে থাকি, তোমরা সবাই তো কুইজ পরীক্ষা দাও প্রতিদিন আমার ক্লাস শেষে। সো এই সেম কুইজ সিস্টেমেই কোশ্চেন আসবে টোটাল 10টা, প্রত্যেকটা কোশ্চেনের জন্য হাফ মার্কস করে 5 মার্কসের এমসিকিউ কোশ্চেন পাবা প্যাসেজ নাম্বার 1-এ। প্যাসেজ নাম্বার 1-এ আরও থাকতেছে, প্যাসেজ নাম্বার 1-এ শুধু এমসিকিউ না, আরও থাকবে অ্যান্সারিং কোশ্চেন্স, মানে তোমরা 4টা কোশ্চেন তোমাদের অ্যান্সার করতে হবে। সেই 4টা কোশ্চেনের জন্য তোমরা 2 মার্কস করে টোটাল 8 মার্কস কিন্তু পাবে। এই গেল আমার প্যাসেজ 1, তার মানে একটা সিন প্যাসেজ ডান। এইবার সেকেন্ড সিন প্যাসেজে আমি আসছি। সেকেন্ড সিন প্যাসেজে কি থাকবে দেখো, সেকেন্ড সিন প্যাসেজের ফার্স্টেই থাকবে গ্যাপ ফিলিং। গ্যাপ ফিলিং মানে কি? ফিল ইন দ্য গ্যাপস। সেই ফিল ইন দ্য গ্যাপসটা তোমাদের বক্সের মধ্যে উইথ ক্লুজ হইতে পারে, উইদাউট ক্লুজও হইতে পারে। আমি তোমাদের দুইভাবেই শিখাবো, গ্যাপ ফিলিংয়ে উইথ ক্লুজও শিখাবো, উইদাউট ক্লোজও কিন্তু শিখাবো। সেই ক্ষেত্রে তোমরা কিন্তু হচ্ছে গিয়ে 2 ধরনের জিনিসই পাবা, কিন্তু এটার মধ্যে মার্কস থাকবে খুবই কম। এখানে টোটাল 5টা তোমাদের হচ্ছে 5টা ফিল ইন দ্য গ্যাপস থাকবে, যার মধ্যে তোমরা হাফ মার্কস করে 2.5 মার্কস পাচ্ছ। তার মানে এখানে 2.5 নাম্বার থাকবে, আহামরি অনেক বেশি নাম্বার থাকবে না। এইবার দেখো ভোকাবুলারির ক্ষেত্রে, ভোকাবুলারি মানে সিনোনিম অ্যান্টোনিম আসবে, মিনিং এইসবের জন্য। তো এই ভোকাবুলারির ক্ষেত্রে কিন্তু তোমরা আবার 5 মার্কস 5টা ভোকাবুলারি তোমাদের অ্যান্সার করতে হবে, যার জন্য তো করে তোমরা কিন্তু হাফ মার্কস করে কিন্তু তার জন্য পাবা। অ্যান্ড হাফ মার্কস করে পাওয়ার পর তার ফলে তোমাদের হবে আবার 2.5, তার মানে এখানেও কিন্তু 2.5 নাম্বার তোমরা পাচ্ছ। তার মানে মোটামুটি আমি যদি বলতে যাই, প্যাসেজ 1-এ তোমরা পাচ্ছ 5 আর 8 13 নাম্বার। প্যাসেজ 2 যেটা তোমাদের সিন প্যাসেজ বইয়ের ভিতর থেকে আসবে, তার জন্য পাচ্ছ তোমরা 2.5 আর 2.5 5 নাম্বার। এইবার আসো লাস্ট প্যাসেজ, 3 নাম্বার প্যাসেজ, যেটা হচ্ছে আনসিন প্যাসেজ। আনসিন প্যাসেজ মানে কি? এই প্যাসেজটা কিন্তু তোমাদের বইয়ের ভিতর থেকে আসবে না, এই প্যাসেজটা আসবে তোমাদের বইয়ের বাইরে থেকে। কোনো ফেমাস কোনো গল্প, ফেমাস কোনো স্টোরি, ফেমাস কোনো ডকুমেন্টারি, এই ধরনের প্যাসেজ আসবে। এই প্যাসেজগুলো কিন্তু আমি তোমাদেরকে সাজেশন আকারে দিয়ে দিব, যে আনসিন প্যাসেজের জন্য তোমরা কি কি প্যাসেজ ফলো করতে পারো, এগুলো কিন্তু সাজেশনের জন্য পেয়ে যাবা। সৌরভ, ওয়ালাইকুম আসসালাম সৌরভ। আচ্ছা, সো তোমরা সবাই একটু শেয়ার করে দাও ফেসবুকে যারা লাইভ দেখতেছো আমার লাইভটা। এইবার দেখো আনসিন প্যাসেজ যেটা বইয়ের বাইরে থেকে আসবে, এটার মধ্যে কি থাকবে? এটার মধ্যে থাকবে ইনফরমেশন ট্রান্সফার অথবা ট্রু ফলস, দুইটার যে কোনো একটা আসবে। ইনফরমেশন ট্রান্সফার অথবা ট্রু ফলস, কিন্তু মেইনলি ট্রু ফলস আসার চান্সই অনেক বেশি। ট্রু ফলস মানে একটা প্যাসেজটা পড়বা, প্যাসেজের মধ্যে সত্য মিথ্যেটা যাচাই করবা, যদি সত্য থাকে তাহলে লিখবা ট্রু, আর যদি মিথ্যা থাকে তাহলে ফলস লেখার পাশাপাশি তোমার কারেক্ট যেই স্টেটমেন্ট, যেটা সত্যের স্টেটমেন্ট, সেই ট্রু স্টেটমেন্টটাও কিন্তু লিখতে হয়। তার জন্য তোমরা 5টা এমন ট্রু ফলস কোশ্চেন পাবা, যার জন্য 1 মার্কস করে 5 মার্কস পাবা। এইবার আসো সামারি। যেই প্যাসেজটা তুমি পড়ছো সেই প্যাসেজের উপর তোমাদের একটা সামারি লিখতে হবে। অলরেডি আমাদের ফেসবুক লাইভে রাইটিং পার্টের সামারি লেখার জন্য কিন্তু তোমাদের একটা লাইভ ভিডিও আছে, আমি আর রেহানা ম্যাম যেটা নিয়েছিলাম। তোমরা চাইলে ওই সামারি কীভাবে লিখতে পারো ওই লাইভ ভিডিওটা দেখতে পারো। ইভেন তোমাদের এই ব্যাচের ক্লাসেও কিন্তু সেই সামারি লেখাটা আমরা কিন্তু দেখাবো, শিখাবো যে কিভাবে তোমরা একটা প্যাসেজ পড়ে সামারি লিখতে পারো। এগুলো তোমরা আস্তে আস্তে দেখতে পাবা। আর পরে লাস্ট বাট নট দ্য লিস্ট, প্যাসেজ বা ইংলিশ ফার্স্ট পেপারের ক্ষেত্রে, প্যাসেজের ক্ষেত্রে আমি যেটা পাচ্ছি সেটা হচ্ছে ম্যাচিং। ম্যাচিং মানে হচ্ছে সাবস্টিটিউশন টেবিল। একটা টেবিল থাকবে, টেবিলটাকে তোমরা ম্যাচ করবা, ঠিক আছে, মিলাবা, সেটার জন্য তোমরা পাবা 4 মার্কস। সো মোটামুটি তোমাদের এইখান থেকে আমরা প্যাসেজ থেকে কিন্তু টোটাল এই মার্কসগুলো কম্পাইল করলে কিন্তু হয়ে দাঁড়ায়
32 মার্কস। সো 32 মার্কস কিন্তু তোমরা পাচ্ছ। আর 8 মার্কস তোমাদের বইয়ের ভিতরে অনেকগুলো পয়েমস আছে, যে পয়েমসগুলো আমি আমার রেগুলার ক্লাসে কিন্তু এই পয়েমসগুলো তোমাদের পড়িয়ে থাকি। সো এই রেগুলার পড়ানো পয়েমসের ভিতর থেকেই যে কোনো একটা পয়েম আসবে, সেই পয়েমটা আমি তোমাদেরকে সাজেশন আকারে দিয়ে দিব যে কোন কোন পয়েমগুলো বেশি ইম্পর্ট্যান্ট। সেই পয়েমের ভিতর থেকেও কিন্তু তোমরা হচ্ছে 4টা কোশ্চেন তোমাদের অ্যান্সার করতে হবে ওই পয়েম থেকে। সো ওই পয়েমে দেওয়া থাকবে 7টা কোশ্চেন, 7টার থেকে যে কোনো 4টা অ্যান্সার করতে হবে। এক একটা কোশ্চেনের জন্য 2 মার্কস করে, টোটাল 8 মার্কস তোমরা পাবা। অ্যান্ড এখানেই শেষ হয়ে গেল আমাদের ইংলিশ ফার্স্ট পার্টের রিডিং পার্ট, যেখানে তোমরা টোটাল 40 মার্কস পাচ্ছ। এইবার আসো তোমাদের গ্রামার পার্টে আমরা পাচ্ছি 30 মার্কস। আর গ্রামার পার্টের মোস্ট ইম্পর্ট্যান্ট বা মোস্ট ঝামেলার, যেটার মধ্যে তোমরা যদি 10-এর মধ্যে 8 নিশ্চিত করতে পারো, সেই ক্ষেত্রে তোমাদের A+ও বা 80+ মার্কসও এসে পড়তে পারে। সেই ঝামেলার জিনিসটাই হচ্ছে 12 নম্বরে থাকা চেঞ্জিং সেন্টেন্স। সো এই যে চেঞ্জিং সেন্টেন্স, কিন্তু চেঞ্জিং সেন্টেন্সে তোমাদের জন্য একটা সুবিধা আছে। সেই সুবিধাটা হচ্ছে গিয়ে তোমাদের সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, এই কঠিন সেন্টেন্সগুলো তোমাদের চেঞ্জিং সেন্টেন্সে পড়তে হবে না। তোমাদের জাস্ট 5 টাইপের সেন্টেন্স আছে, সেই 5 টাইপের সেন্টেন্স তোমরা পড়বা, টেন্স পড়বা, আর ডিগ্রিও কিন্তু এর মধ্যে নাই এই চেঞ্জিং সেন্টেন্সে। সো তোমরা অনেক রিলিফ পাইতে পারো নিজেদের দিকে যে 5 টাইপস অফ সেন্টেন্স অ্যান্ড টেন্স, এই রিলেটেড চেঞ্জিং সেন্টেন্সটা যদি তোমরা করো, সেই ক্ষেত্রে তোমরা 10 মার্কস পাবা। 10টা তোমাদের চেঞ্জিং সেন্টেন্স দিতে হবে, যার জন্য তোমরা 1 মার্কস করে 10 মার্কস। সেকেন্ড যে জিনিসটা আছে সেটা হচ্ছে রাইট ফর্ম অফ ভার্বস, যেই ক্লাসটা আমি আজকে নিতে যাচ্ছি তোমাদের রাইট ফর্ম অফ ভার্বসের উপর। সো এইটার জন্য কিন্তু তোমরা হচ্ছে 0.5 মানে হাফ মার্কস করে টোটাল 10টা ফিল ইন দ্য গ্যাপস থাকবে। সেই 10টা ফিল ইন দ্য গ্যাপস থেকে তোমরা পাবা 5 মার্কস। এরপরে আসতেছে সাবস্টিটিউশন টেবিল। তোমরা আরও একটা টেবিল পাইতেছো গ্রামার পার্টেও। সো এই টেবিলের মধ্যে কিন্তু তোমরা জাস্ট টেবিলটা ম্যাচ করলেই 5 মার্কস পাবা। সো সাবস্টিটিউশন টেবিলগুলো আমি তোমাদের দিয়ে দিব। সাবস্টিটিউশন টেবিলে 5 মার্কস পাওয়া অনেক ইজি। এই জিনিসটা গ্রামার পার্টের সব থেকে ইজিয়েস্ট পার্টটা হচ্ছে গিয়ে এই টেবিল, যে টেবিলে তোমরা 5 আউট অফ 5 ইজিলি পাইতে পারবা। অ্যান্ড এইবার আসো আমরা গ্যাপ ফিলিংয়ের মধ্যে চলে আসি। গ্যাপ ফিলিংয়ের মধ্যে অনেকগুলো টাইপস আছে, যেমন পার্টস অফ স্পিচ হইতে পারে, প্রিপোজিশন আসতে পারে, আর্টিকেল আসতে পারে। এই 3টার মধ্যে যে কোনো একটা আসতে পারে। ঠিক আছে, কি কি? পার্টস অফ স্পিচ, প্রিপোজিশন অ্যান্ড আর্টিকেল, এই 3টার মধ্যে যে কোনো একটা আসবে, যার মধ্যে থেকে কি তোমাদের দিতে হবে। সো যে কোনো, এটার কোনো অপশন নাই, 3টাই পড়তে হবে। এখন এক্সামের কোশ্চেনে যা আসে সেই অনুযায়ী তোমার অ্যান্সার করতে হবে। তার জন্য তোমরা পাচ্ছ 5 মার্কস। সো এখানে আমরা টোটাল পাচ্ছি 30 মার্কস। আর বাকি হলো আমাদের 30 মার্কস। এই 30 মার্কস আসবে আমাদের রাইটিং পার্ট থেকে। সো এই রাইটিং পার্টে কী কী থাকবে? রাইটিং পার্টে লেটার অথবা ইমেইল থাকবে। আর লেটারটা ফর্মালও হতে পারে, ইনফর্মালও হতে পারে। ফর্মাল মানে কি? ফর্মাল মানে হচ্ছে অ্যাপ্লিকেশন, প্রিন্সিপালের কাছে লেখা বা হচ্ছে সিভি, জবের জন্য লেখা, তাই না, বসের কাছে। সো এটা হচ্ছে আমার একটা ফর্মাল লেটার। আর ইনফর্মাল যেটা, সেটা হচ্ছে আমার ফ্রেন্ডের কাছে চিঠি লেখা, আমার প্যারেন্টসদের কাছে চিঠি লেখা। ঠিক আছে, সো তাদের কাছে চিঠি লেখাটা হচ্ছে গিয়ে ইনফর্মাল। সো ফর্মাল, ইনফর্মাল দুই টাইপেরই আসতে পারে, লেটারও আসতে পারে, আবার ইমেইলও আসতে পারে। এই গেল 8 মার্কস। এইবার তোমাদের আসবে কমপ্লিটিং স্টোরি অথবা ডায়লগ। ডায়লগও আসতে পারে, কমপ্লিটিং স্টোরিও আসতে পারে। সো ডায়লগ আসলে তো তোমরা জানো, ডায়লগ হচ্ছে কনভারসেশন ইজি। আর কমপ্লিটিং স্টোরিটা কি হবে? তোমার একটা স্টোরি দেওয়া থাকবে অ্যান্ড তুমি স্টোরিটা কি শেষ করবা, এটা হচ্ছে কমপ্লিটিং স্টোরি। আর লাস্ট বাট নট দ্য লিস্ট, তোমাদের একটা শর্ট কম্পোজিশন, যেটাকে আমরা এসে বলে থাকি। 200 ওয়ার্ডের একটা কম্পোজিশন আসবে, যার জন্য তোমরা টোটাল 12 মার্কস, 12 মার্কস পাবা। অ্যান্ড এর থেকেই শেষ হচ্ছে তোমাদের রাইটিং পার্টের 30 মার্কস। অ্যান্ড টোটাল আমার 100 ইংলিশ মার্কসের কথা আমি ডিস্ট্রিবিউট করে ফেললাম। সো তোমাদের কারো কি কোনো এই ব্যাপারে কোনো প্রবলেম আসছে, বুঝতে সমস্যা হয়েছে এই মার্কস ডিস্ট্রিবিউশন নিয়ে, যে কোনটায় কত মার্কস, তোমাদের সিলেবাস নিয়ে, যে ইংলিশে কি কি পড়তে হবে? লেট হয়ে গেছে, কি পড়েছেন? আমি আপাতত জাস্ট সিলেবাসটা তোমাদেরকে দেখাইলাম। এখন আমি আসি ফেসবুকে যারা যারা এতক্ষণ দেখছিলা, সো এখন আমি তোমাদেরকে রাইট ফর্ম অফ ভার্বস পড়াইতে যাচ্ছি। তো তোমরা যারা যারা এখন রাইট ফর্ম অফ ভার্বসটা শিখতে চাও, শুধুমাত্র বৃত্তি না, এটা তোমাদের ফাইনাল এক্সামের জন্য অনেক হেল্প হবে। সো তোমরা সবাই একটু মনোযোগ দিয়ে আমার রাইট ফর্ম অফ ভার্বের ক্লাসটা একটু সবাই করবা। আর ফেসবুকে যারা যারা দেখতেছো
তারা কিন্তু এটা শেয়ার করবা, শেয়ার করে কিন্তু রেখে দিবা তোমাদের টাইমলাইনে, যাতে যে কোনো সময় চাইলেই তোমরা ক্লাসটা কি দেখতে পারো। সো এখন আমি আর ফার্দার দেরি না করে আমার আজকের এই লাইভ ক্লাসটা নিতে থাকি, আর প্লাস হচ্ছে গিয়ে তোমাদের রাইট ফর্ম অফ ভার্বসটা পড়াতে থাকি। আচ্ছা ফাহিম বলতেছো নো স্যার, আচ্ছা ফাহিমের কোনো প্রবলেম নাই তাহলে। সো চলো আমরা এখন ক্লাসটা শুরু করে ফেলি, আমাদের আজকের রাইট ফর্ম অফ ভার্বের ক্লাস। সো রাইট ফর্ম অফ ভার্বটা আমি তোমাদের রুলস দ্বারা ক্লাসটা করাবো, এর নিচে তোমাদের এক্সাম্পল থাকবে, এই এক্সাম্পলটাকে আমি অ্যান্সার হিসাবে লিখবো, ঠিক আছে? অ্যান্ড তোমরাও কমেন্টে কিন্তু লিখতে পারো, তোমাদের যার যার অ্যান্সার হিসাবে তোমরা কমেন্ট করতে পারো, কোনো সমস্যা নেই। সো আমরা শুরুতেই ফার্স্ট রুলস, 1 নম্বর রুল দেখতে পাচ্ছি। সেই রুলটা কি? যদি সাবজেক্ট, আমার সাবজেক্ট কোনো একটা সেন্টেন্সে কিভাবে বুঝবো? আমি যদি কোনো একটা সেন্টেন্সকে হু বা হচ্ছে হুম, হোয়াট এগুলো দ্বারা কোশ্চেন করি, অ্যান্সার হিসাবে যে জিনিসটা পাবো সেটাই হচ্ছে সাবজেক্ট। কোনো বাক্যের কর্তা, বাংলা এটাকে বলা হয় কর্তা, কিন্তু আমি সহজভাবে বললে কোনো একটা সেন্টেন্সকে যখন হু দ্বারা কোশ্চেন করব, যেমন দি বয় ড্যাশ টু স্কুল রেগুলারলি, হু ড্যাশ টু স্কুল রেগুলারলি, হু ড্যাশ টু স্কুল রেগুলারলি, কে দ্বারা কোশ্চেন করতেছি, তখনই কিন্তু অ্যান্সার পেয়ে যাচ্ছি দি বয়, তখনই কি অ্যান্সার পেয়ে যাচ্ছি দি বয়, তার মানে এই ছেলেটাই কিন্তু রেগুলারলি স্কুলে যায়, ঠিক আছে? সো এইভাবে আমরা পাচ্ছি কি সাবজেক্ট। এবার এই সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হইতে হবে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এইবার দেখো থার্ড পারসন, মজার বিষয়টা, থার্ড পারসন তোমাদের ফার্স্টে পার্সন আমি তোমাদেরকে একটু শিখাই, যেহেতু একদম বেসিক থেকে আমি শিখাচ্ছি। আই মানে আমি, এটা হচ্ছে ফার্স্ট পারসন, কারণ আমি নিজে এখানে কথা বলতেছি। আই এম দি স্পিকার, এই সেন্টেন্সের স্পিকারকে আমি কথা বলতেছি, আর আমি যার সাথে কথা বলতেছি সে কে? সে হচ্ছে ইউ। কমেন্টে লিখতে থাকো যে আমি যার সাথে কথা বলছি সে হচ্ছে ইউ বা তুমি, তোমার সাথে আমি কথা বলতেছি। তাহলে আমি আর তুমি, আমরা দুইজন হচ্ছি কোন একটা কনভারসেশনের মেইন পারসন, ঠিক আছে? আমরা দুইজন হচ্ছি সেই কনভারসেশনের ফার্স্ট পারসন, আমি সেকেন্ড পারসন, তুমি সেই কনভারসেশনে। এখন আসো তাহলে থার্ড পারসনকে, থার্ড পারসন হচ্ছে যে আমাদের কনভারসেশনের মধ্যে নাই, আমাদের কনভারসেশনের বাইরের কোনো একটা মানুষ। যেমন আমি তোমার সাথে কথা বলতেছি, এখন আমি বলতেছি হি গোজ টু স্কুল, সে স্কুলে যায়, কিন্তু সে কিন্তু আমাদের দুইজনের মাঝে উপস্থিত নাই। তার মানে তৃতীয় ব্যক্তি বা থার্ড পারসনটাকে, থার্ড পারসনটা হচ্ছে যে আমাদের কনভারসেশন বা আমাদের কথার মাঝখানে উপস্থিত নেই, সেই হচ্ছে আমাদের থার্ড পারসন। অ্যান্ড এই থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার মানে কি? সিঙ্গুলার নাম্বার মানে হচ্ছে যে একজন ব্যক্তি, যেমন হি, শি, কিন্তু দে কিন্তু থার্ড পারসন প্লুরাল, কারণ দেও কিন্তু আমাদের মাঝখানে নাই, বাট স্টিল দে দ্বারা কিন্তু বোঝানো হচ্ছে কি যে আমি থার্ড পারসন অন্য কাউকে বোঝাচ্ছি, কিন্তু এটা প্লুরাল নাম্বার, এটা কিন্তু কোনো সিঙ্গুলার নাম্বার না। সিঙ্গুলার নাম্বার হবে হি, শি, অথবা কারো নাম হইতে পারে, বা দা বয় হইতে পারে, গার্ল হইতে পারে, ঠিক আছে? এগুলা কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, যারা আমাদের সাথে উপস্থিত নাই, আর একজন ব্যক্তি, একজনের বেশি হইলেই কিন্তু এটা প্লুরাল নাম্বার হয়ে যাবে। সো আমাদের মেইন রুলসটা কি দেখো, মেইন রুলসটা হচ্ছে রুল 1, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার। যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকে আমার সাবজেক্ট, সেই ক্ষেত্রে আমার ভার্বের সাথে একটা এস বা ইএস যোগ হবে। এখানে কিন্তু এই রুলসটাই বলা আছে, ঠিক আছে? যে আমাদের বাক্যে বা আমাদের যে সেন্টেন্সে যদি একটা থার্ড পারসন সিঙ্গুলার, এটা খুবই ইজি রুলস মনে হতে পারে, বাট এই ধরনের রুলস কিন্তু খুবই ট্রিকি, তোমাদের এক্সামে কিন্তু এই ধরনের রুলসই কিন্তু আসতে পারে। আচ্ছা অনেকেই কমেন্ট করতেছো, একটু কমেন্টগুলো নিয়ে নেই। আচ্ছা শোয়েব না স্যার, ওকে বুঝতে পারছো, অল ক্লিয়ার। আমি আর তুমি মিলে আমি আর তুমি ব্যতীত পৃথিবীতে যা আছে সবই থার্ড পারসন, ইয়েস, এই তো বুঝছো। আই ইউ ছাড়া বাকি যা আছে থার্ড পারসন তারা, ইয়েস অফকোর্স। এই যে তোমরা তো বুঝছোই যে আমার আর তোমার মধ্যে একটা কনভারসেশন হইতেছে, আমরা কিন্তু পুরো পৃথিবী নিয়েই কথা বলতে পারি, আর পৃথিবীতে আশপাশে যা আছে সবই থার্ড পারসন। আর থার্ড পারসনের মধ্যে শুধুমাত্র সিঙ্গুলার নাম্বার কোনটা, যেটা একটা মাত্র জিনিসের কথা বলতেছি, বাট একের বেশি যখন একাধিক জিনিসের কথা বলতে যাব তখনই কিন্তু সেটা প্লুরাল নাম্বার হয়ে যাবে। সো আমাদের এই রুলসটা কি, এক ব্যক্তি নিয়ে, একাধিক জিনিস নিয়ে কিন্তু না। ওকে, সবাই এই রুলসটা তো আই গেস আমরা বুঝছি।
এইবার চলো আমরা ডিরেক্টলি এক্সারসাইজে চলে আসি। দেখো আমাদের এখানে কি বলা আছে, দি বয় ড্যাশ টু স্কুল রেগুলারলি। তার মানে দি বয় একটা থার্ড পারসন, একজন ছেলের কথা আমি বলতেছি। এখানে কিন্তু আমি অনেকগুলা ছেলের কথা বলতেছি না, বয়েজের কথা বলতেছি না, একজন ছেলের কথা বলতেছি। তাহলে আমাদের রুলস কি বলে? আমাদের রুলস বলে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে আমার ভার্বের সাথে কি এস অথবা ইয়েস যোগ করা হবে। তো চলো দেখি, দি বয় এখানে কি হবে, দি বয় এই ছিল আমার ড্যাশ, তাই না? তাহলে কি গো এর সাথে ইএস যোগ হয়ে গোস হবে, গোস টু স্কুল রেগুলারলি। দি বয় গোজ টু স্কুল রেগুলারলি। আমরা কিন্তু গোজ অ্যাড করেছি, এই যে যেমন রুবায়া পারছো, অনেকেই পারতেছো। আচ্ছা শোয়েব শেয়ার ডান, থ্যাংক ইউ সো মাচ শোয়েব যে তুমি শেয়ার করেছো। সো অনেকেই তোমরা পারতেছো, তোমাদেরকে ধন্যবাদ, অনেকেই পারছো আমি দেখলাম জুমের। এইবার দেখো এখানেও কিন্তু দা বয় আছে, আর এখানে কি আছে, এখানেও আছে গো আছে। সো আমরা কিন্তু ধরেই নিতে পারি দা বয়, আমি কিন্তু একটু আগেই বললাম থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে আমার ভার্বের সাথে কি এস অথবা ইয়েস যোগ করতে হয়। কিন্তু এখানেই তোমার বৃত্তিতে, আমি যেহেতু বৃত্তির জন্য তোমাদেরকে পড়াইতেছি, বৃত্তিতে কিন্তু এই ধরনের সেন্টেন্স আসবে না, কারণ এগুলো নর্মাল রুলস। আসবে কি এক্সেপশনস, আর এই রুলসের এক্সেপশন কি, এই রুলসের এক্সেপশন কিন্তু এইটা। সো বৃত্তিতে আসলে তোমাদের বি নাম্বারটা আসবে, কারণ কি এটা একটা এক্সেপশন। যেমন দি বয়, এখন আমার গো এর সাথে এস বা ইয়েস যোগ করতে হবে রুলস অনুযায়ী, কিন্তু এখানে কিন্তু গো এর সাথে এস বা ইয়েস হবে না, এখানে কিন্তু অ্যান্সারটা গো হবে। অ্যান্সারটা কি হবে? অ্যান্সারটা কিন্তু গো হবে, ঠিক আছে? দি বয় ডাজ নট গো টু স্কুল ডেইলি। কেন গো হইল? এটা কেন গো হইল? কারণ এখানে একটা এক্সেপশন আছে, ডু ভার্ভ। এই যে এখানে একটা ভার্ভ আছে, সেটা হচ্ছে ডু ভার্ভ। এখন ডু এর সাথে আমি কিন্তু অলরেডি ইএস যোগ করে ফেলছি, ডাস কিন্তু অলরেডি আমার যোগ হয়ে গিয়েছে। আমি কিন্তু বারবার কিন্তু সেম জিনিস কিন্তু বারবার আমি কিন্তু অ্যাড করতে পারবো না, কারণ একবার আমি অলরেডি অ্যাড করে ফেলছি। এই কারণে কিন্তু এখানে কিন্তু হবে গো, যে দি বয় ডাজ নট গো টু স্কুল ডেইলি, যে সেই ছেলেটা কিন্তু প্রতিদিন স্কুলে যায় না। আশা করি তোমরা সবাই বুঝছো। এইবার আসো তোমাদের রাইট ফর্ম অফ ভার্বের মেইন জিনিসটা আমি একটু বুঝাই দিই। অলরেডি আমি তোমাদের একটা রুল বুঝাইছি, এবার আসো আমরা একটু ডিপে গিয়ে রাইট ফর্ম অফ ভার্বটা বোঝার চেষ্টা করি। ঠিক আছে, রাইট ফর্ম অফ ভার্ব তোমাদেরকে আমি যে জিনিসটা বলতে চাই, যে রাইট ফর্ম অফ ভার্বের ক্ষেত্রে রাইট ফর্ম অফ ভার্বটার মানে কি? এটার মানে হচ্ছে ভার্বের বিভিন্ন চেহারা। সো আগে আমরা ভার্বের চেহারাগুলা এখন একটু জানবো আর কি, যে কোন ভার্বের কি কি চেহারা হয়। সো এইটা একটু আমি জানায় আসি তোমাদের। সো এই পার্টটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট রাইট ফর্ম অফ ভার্বে। দেখো ভার্বের কিন্তু সাধারণত আমার দৃষ্টিতে, আমি যেটা বের করেছি, আমার দৃষ্টিতে টোটাল কয়টা চেহারা হয় বলো? আমার দৃষ্টিতে ভার্বের কিন্তু চেহারা হয় টোটাল 6টা। এই 6টা চেহারা আমার ভার্বের হয়। আচ্ছা একজন লিখতেছে 3টা, অনেকেই, ঠিক আছে। ভার্বের টোটাল চেহারা আমার ক্ষেত্রে হয় 6টা। আচ্ছা এই যে আফিয়া তাসনিম তো পারো দেখি 6টা, ঠিক আছে, আফিয়া কিন্তু পারছো, দ্যাটস গুড। রাদিয়া, দি বয়, ইয়েস। আচ্ছা স্যার প্যাসেজে কি আসবে নাকি আলাদা হয়ে আসবে? প্যাসেজের ক্ষেত্রে যেদিন আমি তোমাদেরকে প্যাসেজটা পড়াবো সেদিন আমি তোমাদেরকে এক্সপ্লেন করবো বিষয়টা। সো ভার্বের 6টা চেহারা কিভাবে হয় এই জিনিসটা আমরা একটু দেখি। আচ্ছা ডু দিয়েই তোমাদের দেখাই। যেমন ডু, এটা হচ্ছে আমার ভার্বের ফার্স্ট চেহারা। এই জিনিসটাকে আমরা বলি বেসিক, ঠিক আছে, বেসিক ফর্ম, ভার্বের বেসিক ফর্ম যেমন ডু। এবার ভার্বের দ্বিতীয় চেহারাটা আমরা একটু দেখি, যেটাকে আমরা V2 বলে থাকি। ভার্বের দ্বিতীয় চেহারা সেটা একটু এখন আমরা দেখি, সেটা হচ্ছে ডিড, ডু ডিড, ঠিক আছে। এবার ভার্বের 3 নাম্বার বা তৃতীয় চেহারাটা আমরা একটু দেখে থাকি, সেটা হচ্ছে
ডাজ। এটা হচ্ছে ভার্বের তিনটা চেহারা, অ্যান্ড এই তিনটা চেহারা তোমরা সবাই জানো, তোমরা সবাই জানো। এখন আমরা যে চেহারাগুলো দেখতেছি এগুলো হয়তোবা অনেকেই আমার যারা রেগুলার আমার ক্লাস করছো তারা সবাই জানার কথা, আর যারা আমার ক্লাস আগে করো নাই তারা হয়তোবা এখন সরি, আমি একটা ভুল করেছি এখানে, এখানে আমার একটা ভুল হয়েছে, রিয়েলি সরি। এখানে ডাজ হবে না, এখানে হবে ডান, ডু ডিড ডান, ঠিক আছে? এইটা হচ্ছে, আর এই তিনটা জিনিস আমরা সবাই জানি, এই তিনটা চেহারার কথা আমরা কিন্তু সবাই জানি, ডু ডিড ডান, এটা কিন্তু আমরা সবাই জানি। এখন 4 নাম্বার চেহারাটা আমরা একটু দেখি, যেই চেহারাটা হচ্ছে ডুইং, মানে আইএনজি অ্যাড করা। এটা হচ্ছে একটা চেহারা, আমি তোমাদের 3 আর 5 একরকম করে ফেলেছিলাম, বাট এইটা হবে 3 নাম্বার, আর ডাজ যেটা আমি লিখেছিলাম এটা হবে 5 নাম্বার চেহারার ক্ষেত্রে, এটা হবে আমার 5 নাম্বার চেহারার ক্ষেত্রে হবে ডাজ, ডু ডিড ডান, ডুইং ডাজ, 5টা চেহারা। অ্যান্ড শেষের চেহারাটা আমরা ফিউচারের ক্ষেত্রে ইউজ করি। বাকি এই চেহারাগুলো যারা দেখতেছো, তোমরা যা দেখতেছো, এগুলো সব আমরা পাস্ট অথবা প্রেজেন্টের ক্ষেত্রে ইউজ করি। কিভাবে আমরা পাস্ট আর প্রেজেন্টের ক্ষেত্রে ইউজ করি? ডু, দেন হচ্ছে ডাজ, ডিরেক্টলি আমরা পাস্ট টেন্সে ব্যবহার করি, প্রেজেন্ট টেন্সে ব্যবহার করি। ডু এবং ডাজ ডিরেক্টলি আমরা কোথায়? প্রেজেন্ট টেন্সে ব্যবহার করি। এইবার দেখো ডিড, এই ডিডটা আমরা ডিরেক্টলি পাস্ট টেন্সে ব্যবহার করি, কিন্তু এই যে ডান, এই ডানটা আমরা প্রত্যেকটা টেন্সের পারফেক্টে ইউজ করি, ঠিক আছে? যেমন প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট, ফিউচার পারফেক্টে এই V3টা আমরা ব্যবহার করে থাকি প্রত্যেকটা পারফেক্টের ক্ষেত্রে। আর ডুইং যেটা, এটা প্রত্যেকটা টেন্সের কন্টিনিউয়াসের ক্ষেত্রে এবং পারফেক্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে কিন্তু আমরা ব্যবহার করে থাকি। তার মানে শুধুমাত্র V1 V5 এটা ইউজ হয় প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে, V2 ইউজ হয় পাস্ট টেন্সের ক্ষেত্রে, আর V3 V4 পারফেক্ট টেন্স, আর একটা হচ্ছে কন্টিনিউয়াস আর পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আর এইবার যে V6 যেটা আছে না, উইল ডু, এই জিনিসটা ইউজ করা হয় ফিউচার টেন্সের ক্ষেত্রে শুধুমাত্র। তার মানে আমরা টেন্স বলো, ভার্বের চেহারা বলো, তোমরা জাস্ট এই 6টা জিনিস মনে রাখবা, তাইলে তোমাদের মোটামুটি সব ভার্বের এই জিনিসটা নিয়ে ক্লিয়ার হবে। কারণ এখন যে পার্টটা আমি তোমাদেরকে রাইট ফর্ম ভার্বসে পড়াতে যাচ্ছি, রুলসগুলো, সেগুলো আমরা শর্ট ফর্মে ডাকবো V1 V2 V3 V4 V5 V6 এই নামে আমরা কিন্তু ডাকবো জিনিসগুলোকে। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো বিষয়টা। সরি, ওকে ওকে, সো আশা করি এখন তোমরা দেখতে পাচ্ছ আমরা অলরেডি 1 নাম্বার রুলসটা শেষ করেছি, এখন আমরা আস্তে আস্তে 2 নাম্বার রুলসের দিকে যাচ্ছি। স্যামসাং কিন্তু আমার ক্লাসটা এখনো আসো দেখতেছি বাসে থেকেও। স্যার আবার বলেন কোন জিনিসটা আবার বলবো, সাইফা একটু আমাকে ক্লিয়ারলি বলো যে V1 থেকে V6 পর্যন্ত। স্যার আজকে প্রথম জানলাম ভার্বের 6টা রূপ হয়, থ্যাংক ইউ স্যার আমাদেরকে জানানোর জন্য। হ্যাঁ রুবাইয়া, ভার্বের টোটাল 6টা রূপ হয়, এটা আমার থিওরি অনুযায়ী, ঠিক আছে? ভার্বের টোটাল এই 6টা। বোর্ডটা ছোট করেন, বোর্ড আমি ছোট করব কিভাবে, তাকিয়া। ওকে গোজ, আচ্ছা ঠিক আছে। সো এখন চলো আমরা এইবার রুল 2তে চলে যাই, কারণ আমাদের রুল 1 শেষ। এইবার দেখো রুল 2তে কি আছে। রুল 2তে আছে মডাল ভার্বস। মডাল ভার্বের পর ভার্বের সাথে কি V1 বসবে, ডিরেক্টলি V1, ঠিক আছে? ভার্বের কি V1 বসবে। এই রুলসটা আমি অনেক বড়ভাবে এক্সপ্লেইন করছি, বাট তোমাদের শর্টকাটে আমি রুলসটা এখন বলে দিতেছি। মডাল ভার্বস যখন দেখবা, যেমন ক্যান, কুড, মে, মাইট, মাস্ট, হ্যাড টু, নিড টু, লেট, অনেক ধরনের মডাল ভার্ব আছে, সব ধরনের মডাল ভার্বের পর V1 বা ভার্বের বেস ফর্ম কিন্তু বসবে, এটা সবসময় মনে রাখবা। যেমন দি ম্যান ক্যান ড্যাশ দ্য ওয়ার্ক। এইবার দেখো এখানে একটা কথা আছে, আমরা কিন্তু একটু আগে একটা রুলস পড়ছিলাম। কি রুলস পড়ছিলাম মনে আছে? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হইলে ভার্বের সাথে এস বা ইয়েস, যেটাকে আমরা বলি V5, ঠিক আছে? যেটাকে আমরা কি বলি V5, এস বা ইয়েস যোগ হয় অথবা V5 বসে। কিন্তু
এখানে আমার দ্য ম্যান একটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, একটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এটার অ্যান্সার কি হবে? দি ম্যান ক্যান ডু দ্য ওয়ার্ক বা ড্যাশ দ্য ওয়ার্ক, এটার অ্যান্সারটা আমার কি হবে? সবাই একটু বলো, আর ফেসবুকে যারা দেখতেছো তারাও কমেন্ট করতে পারো। আবার এখানেও কিন্তু শি মাস্ট ড্যাশ টু হার অফিস ইন টাইম, এখানেও কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আছে, এটাও থার্ড পারসন, এটাও কিন্তু থার্ড পারসন। ওকে, সো এই দুইটার ক্ষেত্রে V1 বসবে নাকি V5 বসবে, কি বসবে? সবাই একটু জানাও তো দেখি আমাকে, কে কে পারো আমি একটু দেখি। রাদিয়া দি ম্যান ক্যান, ওকে রাদিয়া কিন্তু পারছো। আচ্ছা ইয়েস, সাইফা কিন্তু পারছো, রুবায়াও কিন্তু পারছো। উচিহা রঙ্গন আসছো। আচ্ছা আচ্ছা, অ্যারাবিক ক্লাস করে আসলাম, অ্যারাবিক ক্লাস করে আসছো তুমি, বাহ বাহ। আচ্ছা এস বাই এস হবে না কারণ ওকে ওকে। এইবার দেখো, আমি যে ফার্স্টে তোমাদের যে রুলসটা পড়াইছি না, ফার্স্টের রুলসটার থেকেও কিন্তু এই রুলসটা আরো বেশি পাওয়ারফুল, এই রুলসের পাওয়ার কিন্তু আরো বেশি। ঠিক আছে, কারণ কি এই রুলসে কিন্তু আমরা মডাল ভার্ব ইউজ করতেছি, আর মডাল ভার্ব কিন্তু আমার বস ভার্ব, এগুলা কিন্তু আমার বস ভার্ব, কারণ বস যেখানে আসে আমার অন্যান্য জিনিস কিন্তু চলে যাবে। তার মানে এখানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকা সত্ত্বেও এখানে বসবে ডু, আর এটার নিচেও থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকা সত্ত্বেও বসবে কাম, কামস বসবে না, ডাজ বসবে না। কারণ কি? কারণ এখানে আমার বস কিন্তু বসে আছে ডিরেক্টলি ভার্বের আগেই, মেইন ভার্বের আগে কিন্তু আমার ভার্বের বস কিন্তু বসে আছে। তো এই কারণে কিন্তু মডাল ভার্বের পর কিন্তু এই যে অনেকে বলতেছো V5, ফারজানা না, এখানে V1ই কিন্তু বসবে। ঠিক আছে, আমরা জানি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলেও কিন্তু হচ্ছে এস বাই এস যোগ হয়, বাট মডাল ভার্ব থাকলে তখন তোমার আমার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকুক, আমার এটা পাস্ট টেন্সে থাকুক, আমার এটা ফিউচার টেন্সে থাকুক, টেন্স সাবজেক্ট দেখার সময় নাই, কারণ মডাল ভার্ব হচ্ছে বস ভার্ব, আর বস ভার্ব বসলে কি হবে? V1 হবে। এই জিনিসটা সবসময় মনে রাখবা, তোমাদের বৃত্তিতে এই ধরনের রাইট ফর্ম ভার্বে কিন্তু এই ধরনের ফিল ইন দ্য গ্যাপস আসবে, এবং আগামী ক্লাসে কিন্তু আমি তোমাদের রাইট ফর্ম ভার্বের প্যাসেজ রাইট ফর্ম ভার্ব যেটা, সেটা কিন্তু আমি তোমাদেরকে করাবো এই রুলসগুলো দ্বারা, যাতে করে তোমরা ক্লাসটা আরো ভালো মতো বুঝতে পারো। সো আজকের ক্লাসটায় তোমরা রুলসগুলো বুঝো, আগামী ক্লাসে আমি তোমাদের ডিরেক্টলি গিয়ে একদম কিন্তু প্যাসেজ রাইট ফর্ম ভার্বসটার সলিউশনও কিন্তু করাবো। এইবার দেখো আমার রুল নাম্বার 3 নাম্বার রুলটা আমরা একটু দেখি। কোনো বাক্যে ইউনিভার্সাল ট্রুথ মানে হচ্ছে চিরন্তন সত্য বা হ্যাবিচুয়াল ফ্যাক্ট মানে অভ্যাসগত কাজ, ঠিক আছে, অভ্যাস অথবা চিরন্তন সত্য ইত্যাদি যাই বুঝাক না কেন, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হবে। তার মানে তুমি যেই কাজটা রেগুলার করো, যেমন আই গো টু স্কুল, আমি প্রতিদিন স্কুলে যাই, তুমি কি প্রতিদিন স্কুলে যাও তোমরা, তাই না? সো তোমরা কিন্তু এই কাজটা রেগুলার করো, সো এটা কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হইতে হবে। প্লাস যেগুলো চিরন্তন সত্য, যেমন দি সান রাইজেস ফ্রম দ্য ইস্ট, যে সূর্য কিন্তু পূর্ব দিক থেকে উদয় হয়, তাই না? এটা একটা চিরন্তন সত্য। এই যে চিরন্তন সত্য কথা, প্লাস যে কাজটা আমি প্রতিদিন করি, যেমন আই ড্রিঙ্ক ওয়াটার রেগুলারলি, ঠিক আছে, যে আমি কিন্তু প্রতিদিন পানি পান করি। সো এই যেই কাজগুলো আমরা প্রতিনিয়ত করি, প্লাস চিরন্তন সত্য যা আছে, এই সব ধরনের সেন্টেন্সে কি ব্যবহার করা হবে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স মানে কি? হয়তোবা এখানে V1 বসবে, নাইলে V5 বসবে। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স মানে কি? দুইটা জিনিস বসতে পারে, এখানে একটা কনফিউশন আছে। প্রেজেন্ট ইনডিফিনিট মানেই V1 বসবে এটা না, V1ও বসতে পারে কিংবা V5ও কিন্তু বসতে পারে। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে কিন্তু এই কনফিউশনটা আছে, এই জিনিসটা আমরা আস্তে আস্তে বুঝতে পারবো। যেমন V1 বসতে পারে অথবা V5ও কিন্তু বসতে পারে। সো এইবার আমরা কিভাবে বুঝবো জিনিসটা? সেটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার দিয়ে। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যদি বসে সেই ক্ষেত্রে বসবে V5, আর অন্যান্য যে কোনো পার্সনের ক্ষেত্রে বসবে V1। চলো আমরা একটা সলভ করি। দি সান ড্যাশ অ্যারাউন্ড দ্য সান, সরি দি আর্থ, আমি কি দি আর্থ ড্যাশ রাউন্ড দ্য সান, এইটার অ্যান্সারটা কি হবে? কে কে পারবা একটু দাও দেখি, ফেসবুকেও দিতে পারো তোমরা যারা আছো।
ইয়েস, পেরে গিয়েছো রুবাইয়া, কিন্তু পেরে গিয়েছো তুমি। হুমায়রা আগের অ্যান্সার দিয়েছো, এটার অ্যান্সার দাও। আর যারা ফেসবুকে দেখতেছো তোমরা অ্যান্সার দাও। আর যারা ফেসবুকে দেখতেছো সবার কাছে আমি একটা জিনিস রিকোয়েস্ট করতে পারি, কারণ এই ধরনের লাইভ হয়তো বা তোমরা আর পাওয়া না, বৃত্তিটা ফুললি পেইড করা আছে তোমাদের জন্য। ফার্স্টে যদি এটা একটা ওরিয়েন্টেশন ক্লাস, আমাদের শুরুর ক্লাস, এই কারণে এই ক্লাসটা লাইভ দেওয়া হয়েছে, কিন্তু নেক্সট ইয়ার তোমরা লাইভ পাচ্ছ না। সো তোমরা যারা ফেসবুকে দেখতেছো মেক শিওর করো এই ভিডিওটা তোমরা টাইমলাইনে শেয়ার করে রাখবা, যাতে করে তোমরা নেক্সটে এই ভিডিওটা আবার পাও। তা না হলে কিন্তু তোমাদের আর পাবা না। সো চলো আমরা এবার দেখি এখানে কে কে আছে, দেখি কে কি লিখেছে। রাদিয়া লিখেছো, রাদিয়া ঠিক লিখেছো। মেহেজাবিন, না মেহেজাবিন হয় নাই। আচ্ছা, এখানে কিন্তু ইয়ামিন আল কিন্তু ঠিক লিখেছো। ইয়েস, এখানে বসবে V5। কেন V5? পৃথিবী, দি আর্থ। পৃথিবী কি আমাদের কনভারসেশনের মধ্যে আছে? আমি আর তুমির মধ্যে আছি? নাই। পৃথিবী কি একটাই? আর্থ কি একটাই? আর্থ তো অবশ্যই একটাই। অন্যগুলো স্যাটার্ন, নেপচুন, তাই না, অন্যান্য নামে আছে, জুপিটার, কিন্তু পৃথিবী আর্থ কিন্তু একটাই আছে। তার মানে এটা থার্ড পার্সন, কারণ তুমি আর আমার মধ্যে এই জিনিসটা নাই। এটা যেহেতু থার্ড পার্সন আর পৃথিবী তো আছে একটাই, সেই ক্ষেত্রে এটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। আর থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার থাকলে কি হয়? V5, অথবা আমার ভার্বের সাথে এস বা ইয়েস যোগ করতে হবে। আর এখানে কিন্তু হবে মুভস। রাইট অ্যান্সার কিন্তু মুভস হবে, মুভস। এটা যেহেতু পারছো, নিচেরটা এখন তোমরা সবাই পারবা। তো সবাই নিচেরটার অ্যান্সার দিয়ে দাও তো জলদি। এটা যেহেতু পারছো, নিচেরটাও পারার কথা। তাইলে এখন যেহেতু এটা তোমরা পারবা, নিচেরটাও তোমরা এখন পারার কথা সবার। তো সবাই একটু জলদি অ্যান্সার দিয়ে দাও। ইয়েস, আফিয়া কিন্তু বুঝে গিয়েছো তাহলে রুলসটা। ইয়েস, রাদিয়া কিন্তু বুঝে গিয়েছো, রুবাইয়া কিন্তু বুঝে গিয়েছো, দ্যাটস গুড। ওকে, তাকিয়াও কিন্তু বুঝে গিয়েছো, আর তাকিয়া আগেরটাও পারছিল, দ্যাটস গুড। ইয়েস, বুঝে গিয়েছো। মেহেজাবিন, সবাই পেরে ফেলেছো। ওকে, সো এটার অ্যান্সারটাও এইখানে দেখো, দা সান। এটাও নিশ্চয়ই আমাদের কনভারসেশনের মধ্যে নাই, আমি আর তোমার মধ্যে তো এই জিনিসটা নাই, এই জিনিসটা একটা বাইরের জিনিস, দা সান। সো এরা থার্ড পার্সন, বুঝলাম। সূর্য কয়টা আছে? আমাদের সৌরমণ্ডলে সূর্য কিন্তু একটাই আছে, আর কিন্তু কোনো সূর্য নাই। তার মানে এটা সিঙ্গুলার নাম্বার। তাহলে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে কি হয়? V5। আর এটার অ্যান্সার কি হবে? এটার অ্যান্সার হবে রাইজেস। এটার অ্যান্সার হবে রাইজেস। সো তোমরা দেখতেছো কিভাবে আমাদের এই দোনোটাই কিন্তু চিরন্তন সত্য ছিল, রেগুলার কাজ করা ছিল না। কিন্তু যেই কাজটা তুমি রেগুলারলি করতেছো প্লাস চিরন্তন সত্য আছে, অ্যান্ড এই জিনিসটা যদি থাকে তাহলে হবে কি? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ক্যাচ আছে। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ভার্বের চেহারা দুইটা চেহারা হইতে পারে, একটা হচ্ছে V1 আর একটা হচ্ছে V5। আর এই ক্ষেত্রে কিন্তু দোনোটার ক্ষেত্রে V5 কিন্তু বসেছে। ওকে, সো আই গেস তোমরা সবাই এই রুলসটাও বুঝতে পারছো। সো আমরা কিন্তু পরবর্তী রুলসে চলে যাই। আসো, এখন আসো রুল নাম্বার 4। এখন আমরা এসেছি কি? রুল নাম্বার 4-এ। ঠিক আছে, রুল নাম্বার 4-এ এসেছি। রুল নাম্বার 4-এ বলা হচ্ছে উইথ স্পেসিফিক অ্যাডভার্বস। তার মানে এমন কিছু অ্যাডভার্ব থাকবে যে অ্যাডভার্বে জিনিসটা অন্যরকম ভাবে কাজ করে। কি অ্যাডভার্ব দেখি তো? সেন্টেন্সে এই জিনিসটা তোমাদের মুখস্থ করতে হবে। এই রুলসটা কিন্তু মুখস্থ না করলে পারবা না আলটিমেটলি। ঠিক আছে, রুলসটা যদি মুখস্থ করে এই রুলসটা তাইলে পারবা। অন্যগুলোর ক্ষেত্রে যেহেতু বুঝছো, এটার ক্ষেত্রে কয়েকটা অ্যাডভার্ব তোমাদের মুখস্থ করতে হবে। সেন্টেন্সে সময় কোনো উল্লেখ থাকে না, এবং সেন্টেন্সে যখন কোনো সময় উল্লেখ থাকবে না, কোনো টাইম মেনশন করা থাকবে না, যে সেন্টেন্সের মধ্যে এখন এটা পাস্টের কথা আছে নাকি। আপনাদের কি লাইভ ক্লাস হচ্ছে? হ্যাঁ, এটা লাইভ ক্লাস হচ্ছে, ইয়ামিনাল। আচ্ছা, তো সেন্টেন্সে কিন্তু তোমাদের হচ্ছে, আমি অলরেডি বললাম যে সেন্টেন্সের মধ্যে কিন্তু তোমাদের যখন কোনো সময় উল্লেখ করা থাকবে না, তখন কিছু অ্যাডভার্ব বসলে, যেমন জেনারেলি, ইউজুয়ালি, অর্ডিনারি, নর্মালি, অলওয়েজ, সামটাইমস, অফেন, ডেইলি, এভরিডে, রেগুলারলি, এই ধরনের অ্যাডভার্ব যখন তোমরা পাবা, ফার্স্ট অফ অল সেন্টেন্সে কোনো সময় উল্লেখ নাই, যে এটা কি অতীতের কথা আছে নাকি, ভবিষ্যতের কথা আছে নাকি, সময় উল্লেখ থাকবে না। তারপরে যখন তোমরা এই অ্যাডভার্বগুলো দেখবা, সেগুলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। অ্যাগেইন তোমার জেনারেলি, ইউজুয়ালি, অর্ডিনারি, নর্মালি, অলওয়েজ,
আর এই সব অ্যাডভার্ব ইন্ডিকেট করে কিসের দিকে? আমাদের আগের রুলসটার দিকে। আগের রুলসটা আমাদের কি ছিল? প্রতিদিন ডেইলি রুটিন, তোমরা যেই কাজটা সবসময় রেগুলার করো এই কাজের পর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলে। আর এই অ্যাডভার্বগুলা যেখানে আছে জেনারেলি, সাধারণত, ইউজুয়ালি, সাধারণত, অর্ডিনারলি, সাধারণত, নর্মালি, সাধারণত, অলওয়েজ, সবসময়, সামটাইমস, মাঝে মাঝে, অফেন, এটাও মাঝে মাঝে, ডেইলি, প্রতিদিন। তার মানে কি এই কাজগুলো, এই অ্যাডভার্বগুলো কিন্তু আমাকে সেম আগের রুলটার দিকেই নিয়ে যাচ্ছে। যেই রুলটার মধ্যে বলা আছে কি প্রতিনিয়ত বা ডেইলি যখন কোনো একটা কাজ রেগুলারলি যখন আমরা করব সেই কাজের ক্ষেত্রে কিন্তু আমরা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স ব্যবহার করব। এইবার ইনডিফিনিট টেন্সের দুইটা রূপ হয়, একটা হচ্ছে V1, V5। এখন তোমরা অ্যান্সার দাও এটার ক্ষেত্রে কি হবে? সাবিহা ড্যাশ হার লেসন্স রেগুলারলি। সাবিহা ড্যাশ হার লেসন্স রেগুলারলি। সবাই একটু আমাকে অ্যান্সারটা দিতে পারো যে এটার অ্যান্সার কি হবে? আমি একটু দেখি কারা কারা পারো। ফাহিম, অলরেডি কিন্তু তুমি কিন্তু দুইটারই অ্যান্সার দিয়ে দিয়েছো এবং দুইটার অ্যান্সার রাইট দিয়েছো। ফেসবুকে যা দেখছো ফাহিম, তো তোমাকে অনেক অনেক ধন্যবাদ। আর দেখি তো তোমরা কারা কারা কি করছো। তাকিয়া কিন্তু রাইট অ্যান্সার দিয়েছো। রাদিয়া, হ্যাঁ রাদিয়া রাইট অ্যান্সার। সাইফা, আচ্ছা কখন V1 হবে কখন V5 হবে? আচ্ছা সাইফা, আমি অলরেডি বলেছি যে ফার্স্ট পারসন সেকেন্ড পারসনের ক্ষেত্রে V1 বসবে ইনডিফিনিট টেন্সে, কিন্তু V5 কখন বসবে? যখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকবে তখন বসবে V5। আর থার্ড পারসন প্লুরাল নাম্বার হোক, সেকেন্ড পারসন হোক কিংবা ফার্স্ট পারসন হোক, সব ক্ষেত্রেই কিন্তু বসবে V1। ওকে সাইফা, আই গেস তুমি ক্লিয়ার হয়েছো। সো এটার অ্যান্সার তোমরা অনেকেই পেরেছো, এটা যে V5। ফারজানা আক্তারও কিন্তু লিখতেছো V5। ইয়ামিন আলো কিন্তু রাইট অ্যান্সার লিখেছো, এটার অ্যান্সার হবে লার্নস বা V5। ঠিক আছে, লার্নস বা V5 এটার অ্যান্সার হবে। সো তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ যে তোমরা কিন্তু পেরেছো এই জিনিসটা। ওকে, এইবার আসো আমরা এই জিনিসটার দিকে যাই। কেন এটা V5 হইলো এখন আমি তোমাদেরকে এটা একটু বুঝাই। সাবিহা, সাবিহা কিন্তু তোমার আমার কথার সাথে কিন্তু উপস্থিত নাই, সাবিহা বাইরে আছে। সাবিহা লার্নস হার লেসন্স রেগুলারলি। তুমি আর আমি কনভারসেশন কথা বলতেছি, আর আমি বলতেছি বা তুমি বলতেছো যে সাবিহা নামে যে মেয়েটা আছে না, সে কিন্তু তার পড়া প্রতিদিন পড়ে। সাবিহা লার্নস হার লেসন্স রেগুলারলি। ঠিক আছে, এই যে আমি কিন্তু তার ব্যাপারে কথা বলতেছি, সে কিন্তু আমাদের মধ্যে উপস্থিত নাই, এই কারণে কিন্তু সে থার্ড পারসন হইলো। আর সাবিহা যেহেতু একটা মেয়ে, যাতে একটা মেয়ে, এই কারণে এটা সিঙ্গুলার নাম্বার। সেইম ভাবে কিন্তু হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আমরা কোনো আমাদের মধ্যে উপস্থিত নাই, বাট এরকম কোনো একটা ছেলের কথা বলতেছি, এই কারণে কিন্তু হি হইছে। রেজওয়ান সরকার, ওয়ালাইকুম আসসালাম রেজওয়ান সরকার, তোমাকে আমার ক্লাসে আসার জন্য। সো এইটার অ্যান্সারটাও কিন্তু ঠিক সিমিলারই হবে, কারণ এটাও কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। আর আমি বারবার তোমাদের এই থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারটা কেন আনতেছি, কারণ এক্সামের মধ্যে রাইট ফ্রম ভার্বে মিনিমাম একটা কোশ্চেন তোমাদের এইখান থেকে হবেই, যেখানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকবে, কিন্তু ডু, রিড, ডাজ বা মডাল ভার্ব থাকবে, এরকম একটা থাকবে যেটার মধ্যে তোমরা এস বাই এস দিবা না থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকা সত্ত্বেও। আরেকটা থাকবে যেটার মধ্যে মডাল ভার্ব থাকবে না, কোনো ডু, রিড, ডাজ ভার্ব থাকবে না, নর্মালি থাকবে, কিন্তু ওইটার মধ্যে কিন্তু তোমরা এস বাই এস দিবা। এইটাই কিন্তু তোমাদের এক্সামের মেইন পার্থক্য। সো যত বেশি প্র্যাকটিস করবা আলটিমেটলি কিন্তু তোমরা তত বেশি ভুল করার চান্স তোমাদের কমতে থাকবে। এই কারণে কিন্তু এর অ্যান্সারও কি হলো? ডিস্টার্বস। ঠিক আছে, ডিস্টার্বস। সো আশা করি এই রুলসটা তোমরা সবাই বুঝেছো। তো চলো আমরা এবার রুল নাম্বার 5 এর দিকে একটু আগাই। রুল নাম্বার 5 এ কি বলা আছে দেখো, মডাল অক্সিলিয়ারি উইথ মডাল অক্সিলিয়ারি। ঠিক আছে, এটা অলরেডি আমি তোমাদেরকে করাইছি। সো যেহেতু আমি অলরেডি তোমাদেরকে করাইছি, কিন্তু এখানে কি বলছে যে অ্যাক্টিভ ভয়েস হয়, সেন্টেন্সটা যদি অ্যাক্টিভ ভয়েস হয় আর সেখানে যদি মডাল ভার্ব বসে, সেই ক্ষেত্রে আমার কোনো চেঞ্জ হবে না, বেস ফ্রম হবে, মানে V1 বসবে। আর এই রুলসটা যদি একটু আগে তোমরা একবার করছোই, ঠিক আছে, কাছাকাছি দুটোটার রুলসের জিনিসটা সেম, সিমিলার টাইপেরই, আহামরি অনেক কোনো কঠিন কিছু না। এর জন্য আমি কিন্তু এই রুলসটা আবার যে তোমাদেরকে পড়াবো এটা আমি করছি না, আমরা চলে যাচ্ছি এই রুলসটায়। মডাল ভার্বস কিন্তু প্যাসিভ ভয়েস, এর আগে একটা অ্যাক্টিভ ভয়েস ছিল, আর আমরা এতক্ষণ সাধারণত যা সেন্টেন্স দেখেছি সব অ্যাক্টিভ ভয়েসের জন্যই। কিন্তু এইটা দেখো মডাল ভার্ব থাকা সত্ত্বেও
আমি কি বলছি, মডাল ভার্ব হচ্ছে বস ভার্ব, কিন্তু আমার কথাটা কিন্তু বারবার মিথ্যা হয়ে যেতেছে। কেন? কারণ আমি বলতেছি ইংলিশ ল্যাঙ্গুয়েজে এক্সেপশনস বা বিকল্প, ঠিক আছে, এই ধরনের জিনিসগুলোই কিন্তু বেশি আসবে। যেহেতু তোমরা এখন বৃত্তি পরীক্ষা দিতে যাচ্ছ, তোমাদের কিন্তু এগুলোই কিন্তু বেশি আসার চান্স বেশি, যেগুলোর মধ্যে অনেক কন্ট্রোভার্সি আছে। যেটা আমি একটু আগে বললাম যে মডাল ভার্ব মানে কি বস ভার্ব, এটার পর কোনো চেঞ্জ নাই, কিন্তু আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি এটার মধ্যে একটা চেঞ্জ পাবা, তোমরা একটু শকড হবা, কিন্তু শকড হলেও এটাই রিয়েলিটি। দেখো, মডাল অক্সিলারি প্যাসিভ ভয়েস, এইবার দেখো মডাল ভার্ব ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, মাস্ট, মিট, ডেয়ার, ইউজ টু, ওড টু, এই ধরনের মডাল ভার্ব থাকা সত্ত্বেও এটার সাথে কিন্তু ওকে। সো যাই হোক, আমি তোমাদেরকে বলি, আচ্ছা সিয়াম খান স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এটা দ্বিতীয় পত্রের কোন চ্যাপ্টার? এটা হচ্ছে দ্বিতীয় পত্রের রাইট ফর্ম অফ ভার্বস পড়াচ্ছি ভাইয়া সিয়াম। সো সিয়াম, তুমি চাইলে এই ক্লাসটা করতে পারো রাইট ফর্ম অফ ভার্বের। সো আমরা কি পড়লাম একটু আগে, দেখাইলাম কি এই সব মডাল ভার্ব থাকলে ডিরেক্ট ভার্বের V1 বসবে, বাট এখানে কি বলতেছে, এখানে বলতেছে এই মডাল ভার্বগুলোর পর বি ভার্ব যদি একটা বি থাকে, তারপর কিন্তু পাস্ট পার্টিসিপল বা V3 বসবে। তার মানে কি মডাল ভার্বের পরও কিন্তু বেস ফর্মের জায়গায় অন্য কিছু বসতে পারে। আর এটা কখন হইতে পারে? যখন আমার এই সেন্টেন্সটা প্যাসিভ ভয়েসে থাকবে। কোন ভয়েসে? প্যাসিভ ভয়েসে। আর প্যাসিভ ভয়েসটা চেনার উপায় কি? মডাল ভার্বের পর সবসময় একটা বি অ্যাড করতে হবে তোমাদের, ঠিক আছে? মডাল ভার্বের পর একটা বি প্লাস V3 করতে হবে। যেমন দি ওয়ার্ক, যখন তোমরা প্যাসিভ ভয়েসে যখন এই জিনিসটা করবা, এগুলোর অ্যান্সার কি হবে? কে কে দিতে পারবা বলো? এই যে প্যাসিভ ভয়েসে যখন এই জিনিসটা আসতেছে, তখন এটার অ্যান্সার কি? এখন কিন্তু আমার বি প্লাস V3 দিতে হবে। ইয়েস, রুবাইয়া কিন্তু পেরেছো। মেহজাবিন, আচ্ছা আগের অ্যান্সার। তাকিয়া পারছো। তারপর রাদিয়া তো আগেরটার অ্যান্সার দিয়েছো। জারিন আগেরটা দিয়েছো। ওকে, সো যারা ফেসবুকে দেখতেছো তোমরা কিন্তু কোনো কমেন্ট করতেছো না, তোমরা চাইলে কমেন্টে কিন্তু তোমাদের অ্যান্সার দিতে পারো, আমি কিন্তু তোমাদের কমেন্টটা পড়বো, ঠিক আছে? সো এইবার দেখো দি ওয়ার্ক ক্যান, এখানে কি আছে? বি প্লাস V3, তার মানে ক্যান বি ডান, তার মানে দেখো এই মডাল ভার্ব থাকা সত্ত্বেও আমার এই ভার্বটা কিন্তু V3 হয়েছে, V1 না বসে। তার মানে আমি আবারও বলি যে তোমাদের মডাল ভার্ব থাকার পরও সেন্টেন্সটা যদি প্যাসিভ ভয়েসে হয়ে থাকে, সেই ক্ষেত্রে কিন্তু তোমার মডাল ভার্বের পরও কিন্তু চেঞ্জ আসবে। ইয়ামিনাল লিখছো ডান ইটেন, কিন্তু তার আগে বি কই যাবে? ইয়ামিনাল, তার আগে কিন্তু একটা বি তোমার অ্যাড করতে হবে, কারণ এখানে কিন্তু বি প্লাস V3 লিখছে। সো বি ইটেন, আই গেস তোমরা এখন সবাই বুঝছো বিষয়টা। অ্যান্ড এটা যেহেতু পারবা, আশা করি তোমরা সবার পারার কথা, কারো ভুল হওয়ার কথা না। B10, ইয়েস। রাদিয়া, ইয়েস, ঠিক আছে, এবার ঠিক আছে রাদিয়া। ওকে, সাইফাও কিন্তু পারছো। সো তোমরা সবাই অনেকেই পারতেছো। ফেসবুকে যারা লাইভ দেখতেছো, আবারও বলি তোমাদের সবার উদ্দেশ্যে, তোমরা কিন্তু এই ভিডিওটা শেয়ার করতে পারো। শেয়ার করার মাধ্যমে কিন্তু তোমরা কিন্তু টাইমলাইনে রেখে দিবা, এই ভিডিওটা কিন্তু তোমাদের সবসময় থাকবে। এইবার আসো 7 নাম্বার রুলস। কিছু কিছু তোমার ভার্বস দেখবা, যেই সব ভার্বের পর হচ্ছে প্রেজেন্ট ফর্ম বা বেস ফর্ম বসবে, সেই ভার্বগুলো কি কি? দেখো, লেট তো মডাল ভার্বের মধ্যেই পড়ে। ফার্স্ট কথা, লেট, হ্যাড রেদার, হ্যাড বেটার, এগুলো তোমাদের মুখস্থ করতে হবে অ্যাডভার্বের মতোই, ঠিক আছে? এগুলোর পর কিন্তু V1 বসবে। যেমন দেখো, লেট, হ্যাড রেদার, হ্যাড বেটার, উড বেটার, ডু নট, ডাজ নট, নিড নট, ডিড নট, ডিড নেভার, এই সব ভার্বের পর কি কিন্তু বেস ফর্ম বা V1 কিন্তু আমার বসবে কি? V1। যেমন আই লেট দ্য আদার বয়েজ ড্যাশ মাই স্কেটস, এখানে কিন্তু লেট আছে, আর এখানে আমার ভার্বটা হচ্ছে ইউজ। তার মানে এখানে কি বসবে তোমরা সবাই একটু কমেন্টে জানাও। ইয়ামিন আল কান্নার ইমোজি কেন দিলা বুঝলাম না আমি। সো তোমরা কিন্তু কমেন্টে জানাইতে পারো যে এখানে অ্যান্সারটা তাহলে কি হইতে পারে। ইয়েস, রুবাইয়া কিন্তু আবার পেরেছো সব। মেহজাবিন কিন্তু পেরেছো।
শাওমিও কিন্তু পেরেছো। শাওমি তুমি তোমার নাম্বার দিয়ে জয়েন করেছো। আর ফেসবুকে যারা দেখতেছো তারাও কমেন্ট করতে পারো। এবার দেখো, আই লেট দ্য আদার বয়েজ ড্যাশ মাই স্কেটস, এটা হবে ইউজ, এটা হবে ইউজ মাই স্কেটস। এইবার দেখো, আই হ্যাড বেটার ড্যাশ হোম বাই ইটস টাইম, আই হ্যাড বেটার ড্যাশ হোম বাই দিস টাইম। এখানে কি হবে? এখানেও কিন্তু হবে গো। এখানেও কি পাচ্ছি আমরা? গো পাচ্ছি। সো ইউজ আর গো এই দুইটাই কিন্তু এখানে আমরা পাচ্ছি। আর এটা কেন হইলো? কারণ এখানে একটা হ্যাড বেটার আছে, এখানে একটা লেট আছে। আর এই রুলসটা তোমরা সবাই মুখস্থ করবা, এই ওয়ার্ডগুলো মুখস্থ রাখবা যে এগুলোর পর কিন্তু V1 বসবেই বসবে। এইবার আসো হ্যাভ হ্যাজ বা হ্যাড, ঠিক আছে? শুধুমাত্র হ্যাভ হ্যাজ না, হ্যাডও। এই হ্যাভ হ্যাজ হ্যাড এগুলো প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়, আর এগুলোর পর সবসময় ভার্বের V3 বসবে। হ্যাভ হ্যাজ হ্যাড মনে রাখবা, খুব সহজ, তোমাদের বুঝায় যেই পারফেক্ট, তাহলে টেন্সের তোমাদের ঝামেলা যাওয়া লাগলো না, ঠিক আছে? প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট এটা যাওয়া লাগলো না। তোমরা দেখবা হ্যাভ, হ্যাজ আর হ্যাড এগুলো থাকলে কি বসবে? এগুলো থাকলে কিন্তু V3 বসবে। এগুলো থাকলে কি বসবে? V3 বসবে। এটা সবসময় V3 বসবে, মনে রাখবা। চলো দেখি, শি হ্যাজ, এখানে একটা হ্যাজ আছে। আই হ্যাভ, এখানে একটা হ্যাভ আছে, তাই না? আই হ্যাভ, এখানে আবার হ্যাভ লিখছি, এই হ্যাভটা এখানে হবে না, এখানে হবে টেক। ওকে, এখানে হবে টেক। যে শি হ্যাজ কি হবে? অ্যান্সারটা লিখতে থাকো তোমরা, দেখি তোমরা অ্যান্সার দিবা আমি অ্যান্সার দেওয়ার থেকে, ঠিক আছে? আফিয়া কি লিখতেছো? রাদিয়া শেষ করার আগে আমাকে বলিয়ে আমি ওকে। সো দেখো এখানে আমরা কি পাচ্ছি? এখানে আমরা পাচ্ছি রিটার্ন। এখানে কিন্তু আমরা পাচ্ছি রিটার্ন, কারণ কি V3 আমাদের বসাইতে হবে। অ্যান্ড আমরা V3টা কেমনে বসাইলাম? ওকে, সো চলো এখানে কি পেলাম? রিটেন। শি হ্যাজ রিটেন এ লেটার টু হার মাদার। সো এখানে আমরা রিটেনটা বা V3টা কেন বসাইলাম? কারণ এখানে আমাদের একটা হ্যাজ আছে। তারপর দেখো আই হ্যাভ, এখানে কিন্তু একটা হ্যাভ আছে আমাদের, এই কারণে এটার অ্যান্সারটা কি হবে? সবাই লিখো টেকেন। তোমাদের এক্সামে তোমাদের এত ঝামেলা করতে হবে না, কারণ আমি জানি আমি চাইলে এখানে আরো 10টা রুলস পড়াইতে পারতাম জাস্ট এটার জন্য, কারণ এখানে পারফেক্ট টেন্সের অনেক গেম আছে। সো তোমাদের এত কঠিন আমি করতে চাই না, তোমরা ডিরেক্টলি হ্যাভ, হ্যাড, হ্যাজ এই 3টা জিনিস দেখলে মনে করবা এখানে আমার V3 বসাতে হবে। ওকে, সো চলো এইবার আমরা 9 নাম্বার রুলসটা একটু দেখি। তোমরা কিন্তু এই লেকচার শিটটা হয়তো বা পেয়ে যাবা, তোমাদের রেকর্ডেড ক্লাসের সাথেই কিন্তু দেওয়া হবে লেকচার শিটটা। ওকে, সো এবার আসো দেখি উইথ স্পেসিফিক অ্যাডভার্ব। কিছু স্পেসিফিক অ্যাডভার্বের পরও কিন্তু কি বসবে? দেখো প্রেজেন্ট পারফেক্ট বসবে। এর আগে আমরা কিছু অ্যাডভার্ব পড়েছিলাম, যেই অ্যাডভার্বের পর কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়েছিল, মানে V1 অথবা V5 হয়েছিল। বাট এখন আমরা যে জিনিসটা দেখতে চাচ্ছি সেটার জন্য কি হবে? সেটার জন্য হবে কি V3। প্রেজেন্ট পারফেক্ট মানেই মনে করবা V3, কোনো কিছুর পারফেক্ট টেন্স মানেই কিন্তু মনে করবা V3। আমি আবারও বলতেছি, তার মানে এখন আমরা V3-র দিকে আগাচ্ছি। তো চলো আমরা দেখি কিভাবে এটা V3 হয়। যেমন জাস্ট, জাস্ট নাও, অলরেডি, রিসেন্টলি, লেটলি, এভার, ইয়েট, এই ধরনের অ্যাডভার্ব যদি থাকে তাহলে তোমার V3 হবে। এটা কি হবে? V3 হবে। অ্যান্ড শুধু V3 না, এটার মধ্যে হ্যাভ অথবা হ্যাজও তোমাদের অ্যাড করতে কিন্তু হবে, কারণ এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের আগে কি একটা হ্যাভ অথবা একটা হ্যাজ, এটা কিন্তু তোমার অ্যাড করে V3 তৈরি করতে হবে। দেখো
এইবার আমরা এই জিনিসটা রেডি করি, তোমরা এই জিনিসটা রেডি করো সবাই। ঠিক আছে, আমরা কিন্তু এখন সবাই পারবো, তোমরা কমেন্ট করতে থাকো, যেমন ইয়ামিন আল হচ্ছে গিয়ে লিখছো, তো সবাই একটু কমেন্ট করতে থাকো, আমরা কিন্তু তোমাদেরকে সবাই কিন্তু পারবা আমি আশা করি। সো দেখো রাবেয়া, আমাদের রুলস কি বলতেছে এখানে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে কি থাকলে, যদি আমাদের জাস্ট নাও, অলরেডি, রিসেন্টলি, লেটলি, এভার, ইয়েট এই ধরনের জিনিস থাকে। সো আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে একটা জাস্ট নাও আছে, তাই না, আমাদের সেন্টেন্সে কিন্তু একটা জাস্ট নাও আছে, এটা আমরা দেখছি। সো এখানে নিশ্চয়ই আমাদের রাবেয়া, এখানে কি হবে, রাবেয়া কি হ্যাজ টেকেন, এখানে বসবে হ্যাজ টেকেন। ওকে, হ্যাজ টেকেন, নট হ্যাভ টেকেন। রুল 8 বুঝো নাই তাকিয়া, রুল 8টা কি ছিল, রুল 8টা ছিল হচ্ছে তোমার রুল 8টা কি ছিল আমি তোমাকে একটু পরে বুঝাচ্ছি, আপাতত আমি তোমাকে যেই রুলসটা করাচ্ছি সেটা একটু দেখো। রাবেয়া হ্যাজ টেকেন হার ডিনার জাস্ট নাও। ওকে, হ্যাজ টেকেন, কে কে পারছো একটু দেখি, শুধু টেকেন না, ঠিক আছে। ওকে, শুধু টেকেন না, রুল 7-এর স্ক্রিনশট নিব। আচ্ছা ঠিক আছে, তোমাদের স্ক্রিনশট তোমরা নিবা। এইবার দেখো দেখো রাবেয়া বা থার্ড পারসনের সাথে সবসময় হ্যাজ বসবে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হইলে কি বসবে, হ্যাজ বসবে। আর ফার্স্ট পারসনের ক্ষেত্রে কি হবে, সেকেন্ড পারসনের ক্ষেত্রে কিন্তু হ্যাভ বসবে, ফার্স্ট পারসন আর সেকেন্ড পারসন। এখানে যেহেতু ফার্স্ট পারসন আছে, তাইলে এটার অ্যান্সারটা কি হবে, আই হ্যাভ সিন, এটার অ্যান্সার কি হবে, হ্যাভ সিন। ফার্স্টেরটা হচ্ছে হ্যাজ সিন, তারপরটা আমরা হ্যাভ সিন পেলাম। সো এই জিনিসটা তোমরা কি কে পারলা, এই যে ইয়ামিনাল, ইয়েস ইয়ামিনাল কিন্তু পারছো হ্যাজ টেকেন আর হ্যাভ সিন, সেই দুইটা কিন্তু আমার রাইট ছিল। ইয়েস আফিয়া কিন্তু পারছো, মেহেজাবিন, ইয়েস মেহেজাবিন পারতেছো, জুমে যারা দেখতেছি সবাই পারতেছো, আর ফেসবুকে যারা আসছো তারাও তোমরাও কিন্তু কমেন্ট করতে পারো ইয়ামিনালের মতো। ওকে, সো আমরা হচ্ছে 8 নম্বর রুলসটা একজন বুঝে নেই, 8 নম্বর রুলসের দিকে যাই। 8 নম্বর রুলসটা না বুঝার কিছুই নেই, 8 নম্বর রুলসটা খুবই সিম্পল, হ্যাভ, হ্যাড আর হ্যাজ, এই তিনটা জিনিস, হ্যাভ, হ্যাড, হ্যাজ, এটা যদি থাকে তাহলে আমার ভার্বের সাথে কি V3 বসবে, ভার্বে যেটা বসবে সেটা কি V3 বসবে। আর 7 নম্বরে যে স্ক্রিনশট দিতে পারো নাই, সেই স্ক্রিনশটটা একটু দিয়ে নাও, 1 মিনিট সময় দিলাম তোমাকে স্ক্রিনশটটা দেওয়ার জন্য। ওকে, এর মধ্যে আমি কমেন্ট পড়ি। আচ্ছা, যেমন ফাহিমও কিন্তু রাইট অ্যান্সার লিখেছো, সো ফাহিম তোমাকে অনেক ধন্যবাদ। রুবাইয়াও কিন্তু রাইট অ্যান্সার লিখেছো, রুবাইয়া তোমাকেও কিন্তু অনেক অনেক ধন্যবাদ। সো আই গেস তুমি স্ক্রিনশটটা নিয়ে নিয়েছো এটার। এখন আমরা রুল নাম্বার 9 যেহেতু করেছি, আমরা রুল নাম্বার 10 যেটা শেষ লাস্ট রুলসের দিকে চলে যাই। ঠিক আছে, লাস্ট রুলস। সো এখানে তোমাদের এক্সাম্পল অলরেডি দেওয়া আছে, কিন্তু আমরা এখন লাস্ট রুলসটা একটু দেখি। যেমন উইথ পাস্ট ইন্ডিকেটিং ওয়ার্ডস, তো কিছু কিছু ওয়ার্ড থাকবে, যে ওয়ার্ডটা দেখলেই তোমরা বুঝবা যেটা আসলে অতীতকালের কথা বলতেছে। সেই ওয়ার্ড কোনগুলো এটা আগে একটু দেখি আমরা, আসো। যেমন সেই ওয়ার্ডটা হচ্ছে ইয়েস্টারডে, মানে গতকাল, যেই কালটা অলরেডি চলে গিয়েছে, এগো অনেক আগের কথা, লং এগো অনেক বেশি আগের কথা, লাস্ট উইক আগের সপ্তাহে বা গত সপ্তাহে, লাস্ট ইয়ার বা গত বছর বা আগের বছর, লাস্ট মান্থ মানে আগের মাসে অথবা গত মাসে, দ্যাট ডে ওই যে ওই দিন, ঠিক আছে, ডে বিফোর ইয়েস্টারডে মানে কি গতকালের আগের দিন, ঠিক আছে, প্রভৃতি অতীত নির্দেশক শব্দ থাকলে, আমি সহজভাবে বলি, এগুলোর দ্বারা তো সাধারণত অতীতকালের কোনো একটা ঘটনাকেই বোঝাচ্ছে, যে অতীতের কোনো একটা ঘটনা এখানে ঘটতেছে। আর অতীতের ঘটনা যখন তুমি দেখবা, অতীতকালের এই শব্দগুলো যখন দেখবা, এই শব্দগুলোর পর বসবে কি পাস্ট ইনডিফিনিট টেন্স। আর পাস্ট ইনডিফিনিট টেন্সে এত ঝামেলা নেই, কারণ পাস্ট ইনডিফিনিট টেন্স মানেই V2, পাস্ট ইনডিফিনিট টেন্স মানে কি V2, তার মানে এটার ভার্বের চেহারাটা কি V2 হবে। আমি কেন তোমাদের ভার্বের 6টা চেহারা দেখাইছি শুরুতেই, কারণ এই 6টা চেহারা দেখলেই তোমরা রাইট ফর্ম অফ ভার্বস সব পারবা, কারণ রাইট ফর্ম অফ ভার্বে এই 6টা চেহারা বাদে আর ভার্বের কিন্তু অন্য কোনো চেহারা নাই। সো এটার চেহারাটা হবে V2। সো V2টা আমরা অলরেডি করে ফেলেছি। দি বয় এখানে লেখাই আছে, গো ছিল, সো গো এর V2 হবে ওয়েন্ট,
ওয়েনটা কেন হইলো? কারণ আমার এই সেন্টেন্সের শেষে একটা ইয়েস্টারডে আছে, এই কারণে গোয়ের শেষে কি একটা ওয়েন্ট হয়েছে। সেমভাবে শি ডিড নট, এইটার অ্যান্সারটা কি হবে তোমরা একটু দাও তো দেখি, এটার অ্যান্সারটা তোমরা পারো কিনা। এটাই এখন তোমাদের লাস্ট একটা কোশ্চেন আমি করতেছি, কারা কারা পারো একটু দেখি। আর তোমরা সবাই চাইলে এটা একটু শেয়ার দিয়ে দিতে পারো, আমার যে লাইফটা এখন আপাতত দেখতেছো তোমরা চাইলে শেয়ার দিয়ে দিতে পারো, যদিও আমি অনেক রাতে লাইভ করতেছি, বাট স্টিল আমি তোমাদেরকে বলতে পারি যে তোমরা চাইলে শেয়ার দিয়ে দিতে পারো, যাতে দিনের বেলা তোমরা তোমাদের ফ্রেন্ডসরা যাতে দেখতে পারে। সো তোমরা বলো তো এটার অ্যান্সার কী হবে। আচ্ছা, একজন বলতেছো ওয়েন্ট, এই যে ফাহিম, এখানে কিন্তু ক্যাচ। আমি কি বললাম, তোমাদের যেহেতু বৃত্তির জন্য আমি রেডি করতেছি, সো বৃত্তিতে কিন্তু এত ইজি কোশ্চেন আসবে না, একটু ঘুরায়, একটু ট্রিকি কোশ্চেন তোমাদেরকে দিবে। যেমন আমরা জানলাম ইয়েস্টারডে থাকলে আমাদের পাস্ট ইনডিফিনিট মানে V2 বসবে, কিন্তু এখানে একটা ক্যাচ আছে, সেই ক্যাচটা আমি তোমাদেরকে দেখাবো একটু পরে। এই রুবাইয়া কিন্তু পারছো, রুবাইয়া ক্যাচটা ধরতে পারছো। তাকিয়াও পারছো, দ্যাটস গুড। আফিয়া এই যে হইল না তো আফিয়া। রাদিয়া পারছো তুমি। সাইফাও কিন্তু পারছো, তার মানে বুঝতে পারছো ক্যাচটা। আচ্ছা, এই যে স্বামী ওয়েন্ট লিখছো, হইল না। যারা ওয়েন্ট লিখছে এদেরটা হবে না ফাহিম, কেন হবে না আমি তোমাদেরকে দেখাই। এইটার মধ্যে আমি ওয়েন্ট লিখছি, এটা হবে কারণ এখানে আমি V2 ইউজ করতেছি, বাট আমার এই সেন্টেন্সে অলরেডি V2 ইউজড। এই যে ডিড, একটু আগেই তোমাদের দেখালাম, এটা কিন্তু অলরেডি ইউজড হয়ে গেছে। V2টা আমি অলরেডি সেন্টেন্সের মধ্যে ব্যবহার করে ফেলছি, তার মানে আমার অলরেডি যেই কাজ হওয়ার সেই কাজ আগেই হয়ে গেছে। এখন আমার কি হবে তাহলে? এখন এটার অ্যান্সার হবে গো। এইখান থেকেই এখন আমি তোমাদের এক্সট্রিম 8টা রুলস দেখাবো, যে 8টা রুলসে তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো, কারণ এই 8টা রুলস থেকেই রাইট ফর্ম অফ ভার্বসের মোর দেন 50%, অর্ধেকের বেশি কোশ্চেন এই 8টা রুলস থেকেই আসবে। যে 8টা রুলস এখন আমি তোমাদেরকে দেখাতে যাচ্ছি, সে 8টা রুলস তোমরা একটু দেখো, প্লাস স্ক্রিনশট দিয়ে রাখো, কারণ এই 8টা রুলস তোমাদের অনেক কাজে লাগবে। অ্যান্ড নেক্সট ক্লাসে যখন আমরা প্যাসেজ রাইট ফর্ম অফ ভার্ব করবো, এই যে রুলসগুলো তোমাদের প্র্যাকটিস করালাম, এগুলো কিন্তু তোমাদের সবসময় মনে রাখতে হবে। সো সবাই এই যে তোমাদের 8টা রুলস, এই 8টা রুলসের ক্ষেত্রে তোমাদের V4, V1, V3 আকারে দেওয়া আছে। সো এটার একটা স্ক্রিনশট নিয়ে নাও। আর আশা করি আর V5 এর যে বিষয়টা, সেটা তো অলরেডি আজকের ক্লাসে তোমাদের অনেক দেখাইছি আমি। সো এই 8টা রুলস দিয়েই কিন্তু মোটামুটি তোমাদের রাইট ফর্ম অফ ভার্বসের মোর দেন 50% কোশ্চেন আসবে। অ্যান্ড এই রুলসগুলোর অলরেডি তোমাদের পেইড ব্যাচে আমি ক্লাস নিছিলাম এই রুলসগুলো দিয়ে। সো স্টিল তোমরা যদি মনে করো যে তোমাদের বৃত্তি ব্যাচেও আমি এই রুলসগুলো অ্যাড করব, সেই ক্ষেত্রে নেক্সট ক্লাসে হয়তো আমি একটু এক্সপ্লেন করতে পারি হালকা পাতলা এই রুলসের ব্যাপারে, কিন্তু নেক্সট ক্লাসে আমি মেইনলি ফোকাস করব তোমাদের প্যাসেজ রাইট ফর্ম অফ ভার্বের দিকে। সো তোমাদের একটা হোমওয়ার্ক দিয়ে দিই ছোটোখাটো, এই হোমওয়ার্কগুলো তোমরা করবা, অলরেডি তোমাদের এই রুলস আকারে দেওয়া হয়েছে। এই হোমওয়ার্কটা করে কিন্তু তোমরা গ্রুপে জমা দিয়ে দিতে পারো এই বৃত্তি ব্যাচের ব্যাপারে। সো আজকে কিন্তু বৃত্তি ব্যাচের তোমাদের এই ফার্স্ট ক্লাস ছিল, তোমাদের ফেসবুকেও কিন্তু তোমরা হচ্ছে বৃত্তি ব্যাচে একটা লাইভ ফ্রি ক্লাস দেখতে পেয়েছো। সো তোমরা যারা ক্লাস 8-এ আছো, বৃত্তির জন্য নিজের প্রিপারেশন নিচ্ছ, যে বৃত্তি তোমাদের পেতে চাও ট্যালেন্ট পুলে, সেই ক্ষেত্রে তোমরা কিন্তু এডু পরিবারের বৃত্তির কোর্সে অ্যাডমিট হতে পারো। অ্যাডমিট হতে গেলে তোমাদের কি করতে হবে? একে তো তোমরা এডু পরিবারের ওয়েবসাইটে যাবা, ওয়েবসাইটে গিয়ে এই যে এখানে একটা ওয়েবসাইট দেখতে পাচ্ছ www.eduporibar.com, এই ওয়েবসাইটে গিয়ে কিন্তু তোমরা দেখতে পারবা এই বৃত্তির কোর্স সম্পর্কে। প্লাস তোমাদের এই হটলাইনে একটা নাম্বার দেওয়া আছে আমাদের, এই নাম্বারেও যদি তোমরা যোগাযোগ করো, সেই ক্ষেত্রেও কিন্তু এই নাম্বারের মাধ্যমে কিন্তু তোমরা বৃত্তির ব্যাচে অ্যাডমিট হতে পারবা। সো বৃত্তির ব্যাচে যদি অ্যাডমিট হতে পারো, দুঃখিত স্যার, সামনে থেকে মনোযোগ দিয়ে ক্লাস করবো ইনশাল্লাহ। ওকে ফাহিম, নো প্রবলেম। সো আশা করি তোমরা সবাই এই বৃত্তির ব্যাচে অ্যাডমিট হয়ে তোমরা কিন্তু ট্যালেন্ট পুলে বৃত্তি পাবা, এটাই আমার প্রত্যাশা। সো তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ যে মনোযোগ দিয়ে এতক্ষণ আমার এই ক্লাসটা করার জন্য। সো তোমরা সবাই সবসময় ভালো থাকো, মোস্ট ইম্পর্টেন্টলি ভালোর দলে থাকো এবং এডু পরিবারের সাথে থাকো। তোমাদের সবার থেকে আমি বিদায় জানাচ্ছি। এতক্ষণ আমি তোমাদের সাথে ছিলাম মোহাম্মদ মিহিদাতুল ইসলাম। সো আপাতত তোমাদের থেকে বিদায় জানাচ্ছি।